সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি আর ফিজিবিলিটি অ্যানালাইসিস যেটা আমরা বলতেছি। এই ফিজিবিলিটি স্টাডিটা আমরা কেন করে থাকি, কি জন্য করি, বা কোন কোন স্টেপে কিভাবে করা হয়, এটা আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। সো বেসিক্যালি ফিজিবিলিটি স্টাডি যেটা আমরা করি, সেই স্টাডিটা আমরা এই কারণে করি, আমরা অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে চাই আমরা যে সিস্টেমটা নিয়ে কাজ করতেছি বা যেই সলিউশনটা আমরা করতেছি এটাই আমার সিস্টেমের জন্য সবচেয়ে বেস্ট সলিউশন বা বেস্ট যে মেথডটা আমি ফলো করতেছি এটাই বেস্ট মেথড। বেসিক্যালি ফিজিবিলিটি স্টাডি আমাকে এটাই বলবে যে আমি যে কাজটা করতেছি বা আমি যে সিস্টেমটা করতেছি, যে প্রবলেম সলভ করতেছি, যে পদ্ধতিতে করতেছি বা যে মেথডে করতেছি, সেটা ফিজিবিলিটি স্টাডি করে আমি অ্যাকচুয়ালি মানে বের করব যে ইজ ইট দ্য বেস্ট মেথড অর এর চেয়ে কোনো বেটার মেথড আছে যেটা আমি ফলো করতে পারি। সাধারণত এই জন্য আমরা এই ফিজিবিলিটি অ্যানালাইসিস যেটা করে থাকি। সো এই অ্যানালাইসিস করার পিছনের মেইন কারণটা হচ্ছে আমার সিস্টেমের পারফরমেন্সটাকে বেটার করা। আমি যে সিস্টেমটা বিল্ড আপ করতেছি, যেটা নিয়ে কাজ করতেছি, এটা পারফরমেন্সটা যাতে আরো ভালো হয়, বেস্ট হয়, সেই পারফরমেন্সটাকে অ্যাকচুয়ালি আমার মাথায় রাখতে হবে। পারফরমেন্সটা ভালো করার জন্য আমাদের যে যে মেথডগুলো আমরা নিব সেটা স্টাডি করা। সো এই যে পারফরমেন্স আমরা বলতেছি, সিস্টেমের যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা অ্যাকচুয়ালি ডেফিনিশন ওয়াইজ কি হয়, সিস্টেমের যে পারফরমেন্সটা এটাকে ডেসক্রাইব করা হয় অ্যাকচুয়ালি আমার ইউজারের অ্যাকসেপ্টেবিলিটিটা এবং এখান থেকে যে আউটপুটটা আসতেছে। অর্থাৎ আমি যে সিস্টেমটা বানাচ্ছি, সাপোজ আমি নিজের জন্য বানাচ্ছি না, কারোর জন্য বানাচ্ছি, কাস্টমারের জন্য বানাচ্ছি। সো কাস্টমার কতখানি জিনিসটাকে একসেপ্ট করতেছে, কাস্টমারের কাছে কতখানি জিনিসটা ভালো লাগছে, সেটার থেকে তো আমাকে অ্যাকচুয়ালি আমি মেজারমেন্ট করতে পারতেছি হ্যাঁ আমার সিস্টেমটা ভালো। সো বেসিক্যালি যে পারফরমেন্স যে জিনিসটা, এটা মেজারমেন্ট করা হয় আমি যে ইউজারের জন্য বানাচ্ছি, সে এখান থেকে যে আউটপুটটা, সেটাতে সে কতখানি স্যাটিসফাইড, সেটার উপর বেস করে অ্যাকচুয়ালি পারফরমেন্সটা মেজার করা হচ্ছে। সো এখানে তিনটা জিনিস অ্যাকচুয়ালি খেয়াল করে, এই ইউজার খেয়াল করে, বা যেটার পারফরমেন্স আমরা যেটাকে বলতেছি সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কনস্ট্রেন্ট। আপনার কি কি সীমাবদ্ধতা আছে আগে এই জিনিসটা জানতে হবে। যে সিস্টেমটা আপনি ডেভেলপ করেছেন, অনেক সময় সিস্টেম যেটা ডেভেলপ করা হয় পুরোটা যে 100% কারেক্ট হয় এমন না, কিছু সীমাবদ্ধতা থেকে যায়। দেন দ্য আইডেন্টিফিকেশন অফ স্পেসিফিক সিস্টেম অবজেক্টিভ, কিছু অবজেক্টিভস মানে যেটা স্পেসিফিক্যালি আমার সিস্টেমের মধ্যে হয়তো আমি প্রোভাইড করতেছি, মানে ইউনিকনেসটা, আমার সিস্টেমের ইউনিকনেসটা, এখান থেকে কি কি বেনিফিট আসতেছে সেটা, এবং ডেসক্রিপশন অফ দ্য আউটপুট, যে হ্যাঁ এটা ইউজ করে আমি এই ধরনের আউটপুট পাচ্ছি যেটা আমার পারফরমেন্সের বেটার হচ্ছে, বা আমার যে আউটপুটটা আমি পাইছি সেটা থেকে আমার যে আমি যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল করছে। তো এইগুলোর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি পারফরমেন্সটা মেজার করা হয়, যে সীমাবদ্ধতার কি কি বেনিফিট পাচ্ছি, কি কি অবজেক্টিভ স্পেসিফিক ইউনিকনেস আছে আমার সিস্টেমটার মধ্যে, এবং আমার আউটপুটটা কতখানি বেটার আসতেছে। সো ইউজার বেসিক্যালি এই জিনিসগুলোই খেয়াল করে এখান থেকে সে ডিসাইড করে যে আমার সিস্টেমটা পারফরমেন্স কিরকম হচ্ছে। যেহেতু ফিজিবিলিটি স্টাডির মেইন থিমটাই হচ্ছে আমার পারফরমেন্সটাকে মেজার করে দিবে, যে আমার মেথডের মধ্যে আমি যে মেথড ফলো করছি এখান থেকে আমার পারফরমেন্সটা সবচেয়ে বেটার আসতেছে। ওকে, সো আরেকটা ওয়ার্ড যেটা আমি বলছি, একটা তো স্টাডি, আরেকটা হচ্ছে অ্যানালাইসিস। ফিজিবিলিটি অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিসটা কি? ইট ইজ আ মেজার of how beneficial or practical the development of the software system will be an organization. This analysis recur throughout the life process. Analysis যেটা করা হয়, অ্যানালাইসিসও সেম জিনিসই বলা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা আপনাদের যে সফটওয়্যার লাইফ সাইকেল আমি আপনাদেরকে পড়াইছিলাম সেকেন্ড না থার্ড লেকচারের মধ্যে, মনে আছে কিনা আমি জানি না, একটা সফটওয়্যারটার লাইফ সাইকেল থাকে। প্রথমে রিকোয়ারমেন্ট গেদার করা হয়, সে অনুযায়ী ডিজাইন করা হয়, তারপরে সেটা ইমপ্লিমেন্ট করা হয়, তারপর সেটা টেস্ট করা হয়, তারপর ইউজারকে দেওয়া হয়, ইউজারের রিভিউ নেওয়া হয়। এই যে একটা লাইফ সাইকেল, টোটাল একটা সফটওয়্যার বানানোর পুরো প্রসেসটা, এই প্রসেসের সবগুলো ধাপে, প্রত্যেকটা ধাপে অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিস করে দেখা হয় যে কতখানি ডেভেলপমেন্ট হয়েছে, বা আমার সিস্টেমটা কতখানি বেনিফিশিয়াল ফর দ্যাট পার্টিকুলার অর্গানাইজেশন যার জন্য আমি এই সিস্টেমটা ডেভেলপ করছি। সো অ্যানালাইসিস যে প্রসেসটা, এটা হচ্ছে চেকিং প্রসেস। স্টাডিটা হচ্ছে গিয়ে কম্পেয়ারিং করা হয় যে এটাই আমি যে মেথডটা ফলো করতেছি এই মেথডটাই বেস্ট হচ্ছে কিনা, বা এর চেয়ে কোনো বেটার মেথড আছে নাকি যেটা আমি ফলো করতে পারি। আর অ্যানালাইসিস যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেজারমেন্ট বা কম্পেয়ারিং করে দেখা হয়
যে আমি যে সিস্টেম ডেভেলপ করতেছি এই সিস্টেমটা আমার অর্গানাইজেশনের জন্য বেনিফিশিয়াল হচ্ছে নাকি, বা সিস্টেমটার কোনো প্র্যাকটিক্যালি সেটা আমি প্রয়োগ করতে পারতেছি নাকি, এবং অ্যানালাইসিসটা প্রত্যেকটা লাইফ সাইকেলের প্রত্যেকটা স্টেপে আমরা করে থাকবো। সো টু ওয়ার্ড হিয়ার কেম, ওয়ান ইজ কল্ড অ্যানালাইসিস, অ্যানাদার ওয়ান ইজ কল্ড স্টাডি। সো এই দুটোর মধ্যে কনফিউজড হয়ে যায় না, একটু বেসিক ডিফারেন্স আছে। অ্যানালাইসিস করা মানে বুঝতে পারছেন, আর স্টাডি করা মানে হচ্ছে আরো বেটার কোনো সলিউশন বের করা, বা আমারটাই বেটার এটা প্রুভ করা। আচ্ছা, ফিজিবিলিটি চেক পয়েন্টস, এই যে আমি বলতেছি আমি লাইফ সাইকেলের প্রত্যেকটা স্টেপে আমি অ্যানালাইসিস করে দেখব সেই এই যে চেক পয়েন্ট কোনগুলো। এখানে খেয়াল করেন, যেমন হচ্ছে গিয়ে প্ল্যানিং এর যে প্রসেস, ঠিক আছে, আমি যে প্ল্যান করব প্রসেসটা, সেখানে আমি একটা চেকিং পয়েন্ট রাখতে পারি। দেন আমি যখন অ্যানালাইসিস করব, প্ল্যান করার পরে আমার প্ল্যানটা নিয়ে আমি যখন অ্যানালাইসিস করবো যে হ্যাঁ আমার প্ল্যানটা কারেক্ট আছে, বা আমার এটাকে আর একটু আপডেট করতে হবে, বা এটা ঠিক নেই, এই যে একটা অ্যানালাইসিস, সরি, যে অ্যানালাইসিসটা, সে অ্যানালাইসিসেরও একটা চেক পয়েন্ট আমি দিতে পারি। আরেকটা চেক পয়েন্ট আমার ডিজাইনিং এর সময়, যে প্ল্যান করার পর আমি যখন সিস্টেমটা ডিজাইন করব যে হ্যাঁ এই এই প্রসেস আমি করব, ডিজাইনিংটা একটা চেক পয়েন্ট হতে পারে। এরপর ইমপ্লিমেন্টেশনটা আরেকটা চেক পয়েন্ট হতে পারে। দেন সাপোর্ট, যেটা হচ্ছে গিয়ে কাস্টমারকে ডেলিভার করে দেওয়ার পর কাস্টমার যখন যদি কোনো আমার কাছে সাপোর্ট চায়, সেটাও একটা চেক পয়েন্ট হতে পারে। সো বেসিক্যালি এই লাইফ সাইকেলের প্রত্যেকটা যে স্টেপ গুলো ছিল, প্রত্যেকটা স্টেপই অ্যাজ আ চেক পয়েন্ট হিসেবে আমি চেক করতে পারি যে কি কি অ্যানালাইসিস করতে পারি বা চেক করে দেখতে পারি যে আমার ফিজিবিলিটি বা আমার কারেকশন বা আমার সিস্টেম ওকে নাকি। ঠিক আছে, এই পয়েন্ট গুলাই হচ্ছে আমার চেক পয়েন্ট। অর্থাৎ আমি এখানে লাস্ট লাইনে বলে দিছি যে থ্রু আউট লাইফ সাইকেল আমার চেক পয়েন্ট গুলো থাকবে। আচ্ছা, সো প্রথমে যেটা আসতেছে যে সিস্টেম অ্যানালাইসিস যে সিস্টেমটা আমি বানাতে যাচ্ছি, রিকোয়ারমেন্ট পাওয়ার পর আমি সিস্টেমটাকে নিয়ে অ্যানালাইসিস করে দেখব, স্টাডি করে দেখব যে সিস্টেমটা কি কি চাচ্ছে আমার কাছে, বা আমি কি সিস্টেম বানাইতে যাচ্ছি, এখান থেকে আমার আউটপুটটা কি হবে, এটার কতখানি আর্জেন্ট লাগবে। অর্থাৎ একটা রাফ কস্ট বলেন, ওই রাফ কস্ট বা একটা শিডিউল, ওটার একটা রাফ যে ফার্স্ট যেটা হবে, সেটা হচ্ছে আমার ফার্স্ট চেক পয়েন্ট, যেটা সেই চেক পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এখানে চেক করবো, একটা রাফ এস্টিমেশন দিব, আর কতখানি আর্জেন্ট সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি বের করবো, মানে কস্টের সাথে আমাকে টাইমিং শিডিউলটাও ডিসাইড করতে হবে। সেকেন্ড চেক পয়েন্ট, যেটাকে আপনাকে বলা হচ্ছে ডেফিনেশন, অর্থাৎ এখানে আপনাকে আপনার সিস্টেমের স্কোপ এবং কস্ট এস্টিমেশনটা, সেটাকে আপনি রিফাইন করতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড স্টেপে চলে যাচ্ছে, যে আপনার সিস্টেমের কি কি স্কোপ, অর্থাৎ কি কিভাবে আপনি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারেন সেই স্কোপ গুলা, এবং আপনি চাইলে যে একটা রাফ কস্ট এস্টিমেশন আগের স্টেপে দিয়েছেন, সেটাকে আপনি চাইলে রিফাইন করে দিতে পারেন। Then third step is the selection. Selection means here you have to adjust with the scope, schedule and the cost. You already decided a rough cost. আপনি অলরেডি একটা রাফ কস্ট অলরেডি ইউ ডিসাইডেড, সো অন দ্যাট রাফ কস্ট ইউ অ্যাকচুয়ালি রিফাইন্ড ইট, অ্যান্ড উইদিন দ্যাট কস্ট আপনি এখান থেকে একটা শিডিউলিং ডিসাইড করবেন। প্লাস আপনার যে স্কোপ, যেটা আপনি এখানে স্কোপ যেটা ফাইন্ড আউট করছিলেন, ওই ফাইন্ড আউট স্কোপটাকে আপনি অ্যাডজাস্ট করবেন। সো উই ওয়ান্ট টু মেক আ সিস্টেম অন দ্য বেসিস অফ দিস স্কোপ, আপনার সফটওয়্যার থেকে এই স্কোপ গুলা বা এই বেনিফিট গুলো আপনার কাস্টমার পাবে। সো ইন দ্য থার্ড স্টেপ আপনাকে এই জিনিসগুলো সিলেক্ট করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ দ্য স্কোপ, শিডিউল অ্যান্ড দ্য কস্ট। এগুলো হচ্ছে বেসিক চেক পয়েন্ট গুলো আমি বলতেছি। দেন প্রকিউরমেন্ট আপনি চেক করবেন যে আমি একটা অপশন চেক করব, সেটা হচ্ছে বিফোর লেটিং টু দ্য কনস্ট্রাকশন। আমি কনস্ট্রাকশনে যাওয়ার আগে আরেকবার আমি চেক পয়েন্ট গুলো আরেকবার চেক করে নিব। দেন দ্য ডিটেল ডিজাইন, as I got my scope, as I got my schedule, as I got my cost, so I will next move forward for my detailed designing. Here is the last chance to cancel your schedule or your cost. Here where you are actually planning the whole thing, planning the whole design. আপনি এখান থেকে টোটালটা ডিজাইন করে ফেলবেন on the base of your costing and on the base of your schedule. সো এরপরে যদি আপনি প্ল্যানিং করতে চান, মাস্টার প্ল্যান যেটাকে ব্লুপ্রিন্ট বলা হয়, আপনি যদি ওটা করতে চান, দেন ইউ মে বি আউট অফ ইউর শিডিউল, ইউ মে বি আউট অফ ইউর কস্ট। সো
when you are doing this last detail designing, then you already know your cost, you already know your schedule. On the base of this আপনারা ডিজাইনটা করবেন। এখন এরপরে যদি ডিজাইন করতে চান তখন আপনাকে সবকিছু উলটপালট হয়ে যাবে। সো এগুলো হচ্ছে বেসিক চেক পয়েন্ট while designing anything. These are the basic check point: costing, scheduling, finding scope, check the scope, and detail designing. So these are the basic feasibility checkpoints. মানে first checkpoints are these. Then feasibility analysis. After doing the design, then আপনাকে কিছু আরো জিনিস নিয়ে কাজ করতে হবে, সেই কাজগুলোকে বলা আমরা অ্যানালাইসিস এর মধ্যে চেক করে দেখি। Sorry, note down the differentiation on the current system found while the preparing the SRS document. আচ্ছা আমি একটা বলে নেই, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট your designing is done, your scheduling is done, your costing is done. আমরা এবার move forward to the next step. So next step is যে suppose you already built a same design already for another customer. So can you adjust with the current system? আপনি আগে এটা চেক করবেন, যদি আপনার কাছে আগে বানানো সেম একটা কোনো সিস্টেম সাপোজ আছে, আপনি ওটাকে হয়তো বা এডিট করে অ্যাজ আ কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আবার ওটাকে ডেলিভারি দিতে পারেন। সো আপনি আগে চেক করবেন আপনার কারেন্ট সিস্টেমের মধ্যে আপনি সামহাউ অ্যাডজাস্ট করে আপনি আপনার কাজটা বের করে আনতে পারবেন। দিস ইজ ইয়ার সেকেন্ড চান্স, সেকেন্ড মানে যেটা প্রিমিয়ার প্রাইমারি কিছু ফিজিবিলিটির পর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দেন সেট গোল টু রিমুভ দ্য ডিফারেন্সিয়েশনস, মানে আমার যে আমি যে কাজটা করব সেটার জন্য কিছু গোল সেট করব, quantify that goals, find the alternative solution to meet that goal, evaluate the feasibility of alternate solution taking into the account constraint on resources, rank order alternate and discuss with the user, prepare a system proposal for the management approval. So in the second step, after doing the primary feasibility, then I will move forward for the second step. Second step, first I will check with my current system whether I can get help from there or not. If not, then I will set my goal for the new one. I'll check the goal, I will find the solution how to meet that goal, then I will I'll find out the alternative solution. অনেক সময় কি হয় যে কোনো কারণে আমি যেটা চিন্তা করে রাখছি ওটা ফেল হইতে পারে, সো আই নিড আ ব্যাকআপ প্ল্যান। সো ব্যাকআপ প্ল্যান গুলাকে সেট করা, then I need to rank the ordering of the alternatives of the users, and then send the proposal to the management for the approval. So this is the second step basically. In this step actually I will design the whole things, I will plan the whole thing. So plan করার সময় এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন যখন এটা সেকেন্ড স্টেপে চলে যাবে, এটা ফিজিবিলিটি স্টাডির সেকেন্ড স্টেপ। দেন আরো কিছু আছে যেমন সাব গোল সেট করা। সাব গোল I will have some major goals in while doing the second step I'll set some major goal, but doing that major goals I need to set up some sub goals also. Then I have to check the sub goals also whether they are correct or not, then find out whether it is possible to meet those goals. আমি পসিবিলিটিস গুলো চেক করব যে গোলগুলো মিট করতে আমার কি কি পসিবিলিটিস লাগবে, and determining the cost to meet that goal, and find out the cost benefit. Cost benefit কি এটা আমি আপনাদের নেক্সট আস্তে আস্তে বলবো। কস্ট বেনিফিট হচ্ছে বেসিক্যালি আমি যে কস্টিংটা ডিসাইড করছি ইজ ইট মানে এটা কি আমার জন্য বেনিফিশিয়াল অর আই এম ফেসিং দ্য লস। ওকে, সো এই যে সেকেন্ড স্টেপের আরো কিছু এক্সট্রা আরো কিছু স্টাডি করতে হয়, যেমন কিছু সাব গোল সেট করতে হবে, সাব গোলগুলো আমি অ্যানালাইসিস করব এবং কিভাবে আমি গোলগুলো মিট করব সেটা প্ল্যান করা, এবং প্রত্যেকটা গোলের জন্য কস্টিং সেট করা, এবং ইজ ইট বেনিফিশিয়াল অর আই এম ফেসিং এনি লস। সো এই জিনিসটা আমাকে এখানে স্টাডি করে দিতে হবে। এগুলো বেসিক্যালি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছে, এগুলো সবগুলো প্ল্যানিং এর মধ্যে যাবে। এরপরে আফটার ডুইং দ্য প্ল্যানিং আই উইল এন্টার ইনটু দ্য প্রজেক্ট। আমি এবার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে চলে যাব, প্ল্যানিং করা হয়ে গেছে। সো when I am doing the feasibility study while implementation, তখন আমার কি হবে, I will measure how beneficial or practical the development of the information system will be organized. So while doing the project feasibility, my main goal is to find out
যে আমি যে ডেভেলপমেন্ট করতেছি, যে সিস্টেমটাকে আমি ডেভেলপ করতেছি, এটা প্র্যাকটিক্যালি বা কতখানি বেনিফিটেড হবে, আমার যে কাস্টমার সে প্র্যাকটিক্যালি এটা থেকে কতখানি বেনিফিটেড হবে। ঠিক আছে, এতক্ষণ শুধু আমি প্ল্যান করছি, এতক্ষণ আমার কাছে যেটা ছিল সেটা শুধু কাগজে কলমে ছিল, অর ইন মাই হেড আই জাস্ট প্ল্যান্ড ইট। ওকে, সো নাও আই এম ডুইং ইট, মানে আমি এখন এটা করতে যাব, আমি এখন এটা ইমপ্লিমেন্ট করব। সো ইমপ্লিমেন্ট করার সময় আমাকে প্রত্যেকটা স্টেপে খেয়াল রাখতে হবে, যেটা মেজর গোল যেটা, সেটা হচ্ছে গিয়ে whatever I'm developing, is it going to be practically beneficial for my customer or not? So এটা মাথায় রাখতে হবে। যদি আমি suppose I made a system for my customer but it is not beneficial for my for him, তার কোনো বেনিফিট অ্যাড হচ্ছে না বা তার কোনো প্র্যাকটিক্যালি কাজে লাগতেছে না, তখন কিন্তু জিনিসটা পুরোই ওয়েস্টেজ। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, সো ফর দ্য টেস্ট অফ ফিজিবিলিটি there are 5 options. Technical, how the system is going to develop. Then operational, can the organization absorb the changes? Economical, is it justified to the business? Then schedule, can it be implemented within the schedule? And then legal, there is a copyright, antivirus issue, something like that. So these are the feasibility আমরা যেটা প্রজেক্ট করার সময় টেস্ট করি। টেকনিক্যালি সিস্টেমটা ডেভেলপ কিভাবে হচ্ছে, অপারেশনালি আমার যে সিস্টেমটা আমি ডেভেলপ করে দিব, আমার যে কাস্টমার সেটাকে অ্যাবজর্ব করতে পারবে নাকি, মানে সেটার সাথে কাজ করতে পারবে নাকি। অনেক সময় দেখা যায় না যে সাপোজ I made a system for our organization, but the organization people are not that much trained up to use that system, তখন কিন্তু বেনিফিশিয়াল হচ্ছে না তার জন্য। সো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে অর্গানাইজেশনের জন্য আমি বানাচ্ছি তারা এটা থেকে বেনিফিটেড হবে কিনা বা তারা এটা ইউজ করতে পারবে কিনা। দেন ইকোনমিক্যালি অফকোর্স মাই কস্টিং, দেন শিডিউল, অ্যান্ড দেন কপিরাইট কিছু ইস্যু থাকে, কিছু লিগাল ইস্যু থাকে যেটা চলে যাচ্ছে লিগাল ইস্যুর মধ্যে। So these are the tests we are doing while implementing the project. Okay, then come first the technical feasibility. Technical feasibility actually involve both people and the technology. Technical feasibility এর মধ্যে যেটা আমরা দেখি সেটা হচ্ছে কি, যে technically I am preparing the software, is the technical or is the solution practical, is it currently necessary or is it up to date with the মানে এখন যে প্রেজেন্ট যে টেকনোলজি আছে তার সাথে আপ টু ডেট নাকি, and can we process the necessary technical expertise. So in the technical feasibility what we are checking, basically we are checking যে সলিউশনটা আমি বানাচ্ছি বা যে প্রজেক্টটা আমি বানাচ্ছি এটা প্র্যাকটিক্যাল কিনা, এটা আমার যা যা যেটা হচ্ছে কারেন্ট টেকনোলজির সাথে আপ টু ডেট কিনা। দেন আমি এটাকে প্রসেস করার জন্য আমার কাছে এক্সপার্টিস আছে কিনা। সাপোজ আই মেড আ প্ল্যান বাট আই ডোন্ট হ্যাভ পিপল টু ডেভেলপ ইট, সো আমার কাছে সেই পিপল আছে নাকি, দোজ হু ক্যান ডেভেলপ দিস সিস্টেম। সো দিস ইজ দ্য টেকনিক্যাল ফিজিবিলিটি, ইট ইনভলভস বোথ পিপল অ্যান্ড বোথ টেকনোলজি। ইট ইজ অ্যাকচুয়ালি মানে যারা ডেভেলপ করে এটা তাদের পার্ট, টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা। অপারেশনাল অ্যানালাইসিস, অপারেশনাল অ্যানালাইসিসের মধ্যে ফার্স্ট আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হোয়াট এভার প্রবলেম অকার্ড ক্যান আই সলভ ইট। যে কোনো প্রবলেম আসলে সেটা সলভ করতে পারবে নাকি বা সেটার সলিউশন আছে নাকি আমার কাছে সেটা চিন্তা করব। অ্যান্ড হাউ ডু দ্য এন্ড ইউজার অ্যান্ড দ্য ম্যানেজার ফিল অ্যাবাউট দ্য প্রবলেম। So operation feasibility basically involve only people. এখানে হচ্ছে অপারেশনটা আমি চেক করব, অর্থাৎ সাপোজ while developing I face any problem, can I solve it or have I knowledge, do I have any knowledge to solve it, or when I deliver this to the customer, the users, the managers, if they face any problem, can they solve it or can I train up them to solve these kinds of problems. সো এগুলো হচ্ছে অপারেশনাল ফ্যাসিলিটি। কোনো প্রবলেম অকার হলে সেটা ইউজার সাইডে হোক আর টেকনিক্যাল সাইডে হোক আমরা সলভ করতে পারবো নাকি, এটা হচ্ছে অপারেশনের যেটা সেই পার্টটা। দেন লিগাল ফিজিবিলিটি, যেটা আমি অলরেডি বললাম, কপিরাইট ইস্যু থাকে, কিছু অ্যান্টি ট্রাস্ট ল থাকে, যেমন কিছু ইলিগাল ডাটা থাকে, আই ক্যানট হ্যাভ অ্যাক্সেস টু দ্য ডাটা, সো ইলিগাল কিছু ডাটা থাকে। দেন ফিনান্সিয়াল রিপোর্টিং রিকোয়ারমেন্টস, কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস, সফটওয়্যার ওনারশিপ, আউটসোর্সিং অ্যারেঞ্জমেন্ট। সো দিস আর দ্য লিগাল থিং, বেসিক লিগাল থিং অ্যাকচুয়ালি। যদি খুব হাই লেভেলের কোনো সফটওয়্যার না হয় তাহলে আমরা কম লিগাল
ফেস করি, বাট খুব হাই লেভেলে, যেমন when if you are developing any government software এর ক্ষেত্রে the information are very confidential, so they have the copyright issue, government has the copyright issue, so you cannot access all the information, or you cannot flash the information to the general people, so the copyright issue, the কন্ট্রাকচুয়াল যে এগ্রিমেন্ট গুলো হয় সেগুলো মাঝে মাঝে আমাদের লিগালি অনেক ক্ষেত্রে লাগে। সো দিস আর দ্য লিগাল ফিজিবিলিটি উই আর চেকিং হিয়ার। Schedule feasibility. Schedule feasibility is very easy one. We actually already decided the schedule. Can we meet the schedule? Or if we failed with the schedule, how we are going to solve it? অনেক সময় আমাদের শিডিউল যেটা হয় ওটা আমরা ফেল করতেই পারি, ইট ভেরি কমন থিং, বাট সেটা আমরা সেক্ষেত্রে কিভাবে সেটা ফেস করব বা কাস্টমারকে সেটা কিভাবে বোঝাবো সেটার আইডিয়া আমাকে থাকতে হবে। সো শিডিউল ফিজিবিলিটি ওয়াজ দেয়ার। দেন ইকোনমিক ফিজিবিলিটি, অফকোর্স উই ডিসাইডেড একটা অলরেডি আমরা একটা কস্টিং দিয়ে দিছি। সো কস্টিংটা যে টার্গেটটা আমাকে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট কস্ট থাকে, মেইনটেনেন্স কস্ট থাকে, সেই কস্টগুলো আমি মেনটেন করতে পারতেছি নাকি, আর এখান থেকে আমি কোনো বেনিফিট হইতেছি নাকি। বেনিফিট ব্যাপারটা তো বুঝেন যে সাপোজ আই ডিসাইডেড অলরেডি, আমি একটা কস্টিং অলরেডি ডিসাইড করে ফেলছি, সাপোজ যদি আমি এর মধ্যে করে ফেলতে পারি আই এম বেনিফিটেড, বাট ইফ আই ক্যানট ডু ইট দেন আই উইল ফেস দ্য লস। ওকে, সো দিস ইজ দ্য ইকোনমিক্যাল ফিজিবিলিটি। আচ্ছা, এটা আমি আগে আপনাদেরকে এই ওয়ার্ডটা একবার বলে আসছি, একটু কস্ট বেনিফিট অ্যানালাইসিস। কস্ট বেনিফিট অ্যানালাইসিস বেসিক্যালি এটা একটা ইনভেস্টমেন্ট এই কারণে যে the software company is actually making the software, so শুধু software company for making that software he also need a budget for the employee, budget for its hardware software system, budget for the all the system, অনেক কিছু থাকে যেটার জন্য তাকেও মানে তারও কিছু কস্টিং থাকে। সো আমি যদি একটা সফটওয়্যারের অর্ডার, সাপোজ আই টেক আ অর্ডার ফ্রম আ কাস্টমার, আমি তাকে একটা আই গিভ আ এস্টিমেশন দ্যাট আই নিড দিস কাইন্ড অফ মানি টু ডেভেলপ আ সফটওয়্যার, উইদিন দ্যাট মানি আই হ্যাভ মাই এমপ্লয়ার্স বিল, আই হ্যাভ মাই অফিস কস্ট, আই হ্যাভ মাই আদার থিংস কস্ট, যেগুলো ইনক্লুডেড করে থাকে। এখন কাস্টমারকে হোয়াট এভার আই এম গিভিং দ্য কস্টিং রেঞ্জ অ্যান্ড আই হ্যাভ সাম, আমারও কিছু খরচ থাকে, সো ওই দুটোর মধ্যে থেকে কস্ট কাটিং করে আমি কতখানি বেনিফিটেড হতে পারতেছি। অর্থাৎ এই জিনিসটা শুধু বেনিফিট এই কস্টের উপর ডিপেন্ড করে না, বেনিফিট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য শিডিউল, অন দ্য রিস্ক, এভরিথিং ইজ ইনভলভ ইন দ্যাট। মানে শুধু যে এমন না যে আমি টাকা বাঁচাইতে পারতেছি বা সেটা আমার জন্য বেনিফিট হয়ে আসতেছে তা না, কিছু রিস্ক থাকে, সরি, কিছু রিস্ক থাকে, শিডিউল থাকে, অনেক সময় দেখা যাচ্ছে দেয়ার আনওয়ান্টেড প্রবলেম ক্যান বি অকার্ড, সো টু সলভ দ্যাট আনওয়ান্টেড প্রবলেম আমার কিছু এক্সট্রা, আই নিড সাম এক্সট্রা কস্ট দেয়ার। ওকে, সাপোজ I'm facing a problem which cannot be solved by my software team, so I hire another person to solve that problem, so এই একটা কস্ট কাটিং চলে যাচ্ছে। সো শুধু যে আমি ওখান থেকে টাকার ব্যাপারটা আসে শুধু তা না, রিস্ক অ্যানালাইসিস, শিডিউলিং, এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ড অন দিস কস্ট বেনিফিট অ্যানালাইসিস। ইফ ইউ ক্যান ডু দ্য সফটওয়্যার বিফোর দ্য শিডিউল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেনিফিট ফর ইউ। আপনি আপনার শিডিউলের আগে যদি কাজ শেষ করে ফেলেন সেটাও আপনার এক ধরনের বেনিফিট। তো এই সবগুলো বেনিফিটের মধ্যে পড়তেছে। সো এই কস্ট অফ যে ইনফরমেশনটা, শুধু এখানে ডেভেলপমেন্ট কস্ট আর মেইনটেনেন্স কস্টটা আমরা ক্যালকুলেট করি, বাট দেয়ার আর আদার থিংস অলসো। আচ্ছা, সো দ্য থিং ইজ এভরি ফেজ অফ দ্য লাইফ সাইকেল হ্যাজ আ কস্ট। প্রত্যেকটা লাইফ সাইকেলের প্রত্যেকটা পার্টে কিছু কস্টিং থাকে, যেমন পার্সোনাল হতে পারে, ইকুইপমেন্টস হতে পারে, সাপ্লাইজ, ওভারহেড, কনসালটেশন ফি। সাপোজ I didn't do any agreement with my customer that I will not give you any after delivery service, আমি তাকে আফটার ডেলিভারি সার্ভিসের জন্য কোনো কমিটমেন্ট করছিলাম না। এখন সাপোজ আফটার ডেলিভারি হি নিডস সাম help from me, so I can decide the consultation fee. If I'm giving you this after delivery, আমি আফটার ডেলিভারি আপনাকে কোনো সার্ভিস দিব, সেটার জন্য আপনাকে কিছু পে করতে হবে। সো এভরি লাইফ সাইকেলের এভরি স্টেপে ইউ ক্যান গেট আ কস্ট অফ দ্যাট।
ওকে, সো আর এখানে কস্ট অ্যান্ড বেনিফিটস এর কিছু ক্যাটাগরি যেটা দেওয়া আছে, যেমন এটা আমি বাংলায় যেটা বললাম ওগুলোই, যেমন ডেভেলপমেন্ট কস্ট আছে, ডেভেলপমেন্ট কস্টের মধ্যে ক্যালকুলেট হয় যেমন ইকুইপমেন্ট কস্ট, দেন অপারেটিং কস্টের মধ্যে থাকে ওয়েজেস, সাপ্লাইজ, ওভারহেডস। সো দিজ আর দ্য কস্ট ক্যাটাগরিজ। ওকে, অল্টারনেটিভ ক্লাসিফিকেশন অফ দ্য কস্ট, এছাড়া আরো কিছু কস্টিং থাকে যেটাকে বলা হয় অল্টারনেটিভ ক্লাসিফিকেশন, যেমন আছে হার্ডওয়্যার সফটওয়্যার কস্ট, পার্সোনাল কস্ট, facility cost. Hardware software cost, you know, the personal means the employee cost. Then the facility cost means if you are giving any facilities, আমি যেটা বললাম আফটার ডেলিভারি কোনো কস্ট হইতে পারে, যে আপনি আফটার ডেলিভারি কনসালটেশনের জন্য বা কোনো মেইনটেনেন্সের জন্য আপনি এর আগে প্ল্যানিং এর সময় বা আপনার কাস্টমারের সাথে এই ধরনের কোনো চুক্তি হয় না, বাট কাস্টমার আফটার ডেলিভারি কিছু আপনার কাছে সার্ভিস চাচ্ছে, সেগুলোকেই বলা হচ্ছে ফেসিলিটি কস্ট। এগুলো আপনি অ্যাড করতে পারবেন, এগুলো হচ্ছে অল্টারনেটিভ কস্ট। এছাড়া অপারেটিং কস্ট আছে, মেইনটেনেন্স পরের মধ্যে, তারপর যদি কোনো সাপোজ কাস্টমার নিড এনি হার্ডওয়্যার, মোর হার্ডওয়্যার টু রান দ্যাট সিস্টেম, দ্যাট ইজ অলসো অপারেটিং কস্ট। দের সাপ্লাই কস্ট, সাপ্লাই কস্ট বলতে এখানে যেমন বলতেছে পেপার, ডেস্ক এটসেট্রা এটসেট্রা, বাট সাপ্লাই কস্ট হইতে পারে ওই যে আপনি ডেলিভারি দিতেছেন, ইনস্টল করে দিতেছেন, এগুলো ডেলিভারি কস্টের, সাপ্লাই কস্টের মধ্যে পড়ে। সো দিস আর দ্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ কস্ট উই ক্যান ফেস while doing it. ওকে, যেটা বলছিলাম বেনিফিট, বেনিফিটটা কিভাবে ক্যালকুলেট করা হয়। বেসিক্যালি বেনিফিটের ল উই অল নো দ্যাট বেনিফিট আর প্রফিট, উই অল নো দ্যাট হোয়াট এভার উই আর ইনকামিং, if i um, if I deduct the cost of implementation কস্টটা যদি আমি মাইনাস করে দেই, দেন দ্যাট ইজ মাই প্রফিট আর বেনিফিট। আমরা প্রফিট আর বেনিফিটের ক্যালকুলেশন সবাই জানি, যে আমার যে পরিমাণ কস্টিং হয়েছে সেটা আমার টোটাল ইনকাম থেকে মাইনাস করে দিলে আমি বেনিফিটটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা আর আমি এত ডেসক্রাইব করতেছি না, আপনারা সবাই এটা জানেন। আচ্ছা, আর কিছু ফার্দার কস্ট এন্ড বেনিফিটস দ্যাট ক্যান বি ক্যাটাগরাইজড অ্যাজ আ ফার্স্ট ওয়ান ইজ দ্য ট্যানজিবল এন্ড ইনট্যানজিবল কস্ট এন্ড বেনিফিটস, যেটাকে বলা হয় দৃশ্যমান এবং অদৃশ্যমান কিছু কস্ট আসে। যেমন হচ্ছে গিয়ে ওই যে বললাম কিছু সফটওয়্যার, কিছু হার্ডওয়্যার হয়তো আমার লাগতেছে, বা মাই কোম্পানি ডাজ নট হ্যাভ অল কাইন্ড অফ সফটওয়্যার, সো আমি সফটওয়্যার বাই করতে পারি টু ইমপ্লিমেন্ট এনিথিং। এরকম ছোট ছোট কিছু দৃশ্য অদৃশ্য কস্ট যখন আপনি সফটওয়্যার ডেভেলপ করেন চলে আসে যে কোনো কাজে। আমরা নট অনলি সফটওয়্যার ডেভেলপ, আপনারা হয়তো রিয়েল লাইফও দেখবেন, হয়তো আপনি একটা বাজেট তৈরি করছেন কোনো একটা কাজের জন্য, তখন কাজটা করতে গেলে কিছু কিছু চলে আসে, কিছু অ্যাড হয়ে যায়, ওই জিনিসটাকে এখানে বলা হচ্ছে যে আরো কিছু ফার্দার কস্ট আমার সাথে অ্যাড হতে পারে। ফর এক্সাম্পল যেমন এখানে বলতেছে যে মোর কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড ইমপ্রুভ কোম্পানি স্ট্যাটাস এটসেট্রা এটসেট্রা। যেমন আপনি বলতে পারেন সাপোজ ইউ হ্যাভ আ কোম্পানি অফিস, আপনি এখানে এসি লাগাইলেন, সুন্দর করে লাইটিং করলেন, অর ইউ ডেকোরেট ইউর হোল অফিস, এগুলো is a part of your business, right? Your office, if your office look good, if you look good, then customer will automatically attach to you and he will give you more orders. So এগুলো হচ্ছে এক ধরনের কস্ট, আপনি যেটা কস্ট করতেছেন বাট হুইচ উইল অ্যাড বেনিফিট টু ইয়োর কোম্পানি। এই কস্টিং গুলোর কথা বেসিক্যালি এখানে বলা হয়েছে। আর কিছু ডিরেক্ট ইনডিরেক্ট কস্ট আছে যেগুলো ডিরেক্টলি লাগে, ইনডিরেক্টলি লাগে, যেমন আপনার অফিসের লাইট মেইনটেনেন্স, এয়ার কন্ডিশন, তারপর অনেক সময় আপনার এমপ্লয়ীদের হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশন কস্ট, সে হয়তো বা কাস্টমারের অফিসে ভিজিট করছে, সো দ্যাট ভিজিটিং কস্ট ওয়াজ দেয়ার। সো দিস আর দ্য ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কস্ট এন্ড বেনিফিটস হুইচ উইল অ্যাড while doing it. Fixed or variable cost, কিছু ফিক্সড কস্ট দ্যাট ইজ উই গিভ অন মাই, আমার যে এস্টিমেটেড কস্টিং থাকে যেটা আমি বলে দেই। আর এছাড়াও কিছু ভেরিয়েবল যেগুলো আমি এতক্ষণ বললাম যে আরো কিছু অ্যাড হইতে পারে, দৃশ্য অদৃশ্য ডিরেক্ট ইনডিরেক্ট কিছু কস্ট থাকে যেটাকে বলা হচ্ছে ভেরি করতে পারে কস্টিংটা। আর কিছু ফিক্সড কস্ট অলরেডি আই গিভ দেম, আমার একটা অলরেডি আমি দিয়ে দিচ্ছি সেটার সাথে ফিক্সড আছে। আচ্ছা, আর এভলিউশন মেথডটা আমি অ্যাকচুয়ালি এখানে আচ্ছা বাংলায় বলে নিই। নরমালি আমরা কোনো কিছু এভলিউশন করি কিভাবে, যে আমি যে সিস্টেমটা ডেভেলপ করতেছি এই সিস্টেমটা কতখানি বেনিফিশিয়াল, which is adding value to the customer is benefited from it, whatever customer doing previously, now he get help from my software, he had a better output, he had a better working condition using my system, that is then we can say yes, we are doing a good
গুড সিস্টেম। ওকে, সো এগুলো হচ্ছে বেসিক যেটা। আর আরো এভলিউশন হয়, যেমন আমার কিছু বেনিফিট হইলে সে বেনিফিটের উপর ডিপেন্ড করে আমি বলতে পারি হ্যাঁ আমার সিস্টেম ইজ, আমি এটা বানায় বেনিফিটেড, সো আমার এভলিউশন অনুযায়ী আই এম গুড উইথ ইট। ওকে, সো এইগুলো হচ্ছে বেসিক যে এভলিউশন গুলা। আর ইফ আই ওয়ান্ট টু ক্যালকুলেট ইন আ ম্যাথমেটিক্যাল টার্ম, দেয়ার ইজ আ ইকুয়েশন that is value analysis. Value analysis means then there is a formulaটা এখানে দেওয়া আছে, ফর্মুলাটা মনে ডেসক্রাইব করা নাই, দাঁড়ান আমি একটু পড়ে নেই। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালুটা ডেসক্রাইব করা হবে আমার যে future যে benefits আছে সেই benefits, future benefits will be divided by 1 plus I is the rate of interest and n is the time। অর্থাৎ আমার টাইমের সাথে ডিপেন্ড করে আমার যে ইন্টারেস্ট আসছে সেই ফিউচার বেনিফিটস এর সাথে সেটা ডিভাইড করে দিয়ে I will get my present value analysis। এটা হচ্ছে কোম্পানি ভ্যালু অ্যানালাইসিস করে যে আমি যে কাজটা করতেছি সেই কাজটা আমার জন্য কতখানি বেনিফিটেড হয়েছে। এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, যেমন সাপোজ আপনার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে গিয়ে 3000 and invested, আপনি যে ইনভেস্ট করছেন সেটা হচ্ছে গিয়ে $3000 and 15% interest at the end of the 5th year of the calculative, so calculation যেভাবে যাচ্ছে 3000 আপনার এফ এর ভ্যালু, 15% যেটাকে পার্সেন্টেজ সরাই দিলে 0.5 and the year will be 5, so your present value এখানে ক্যালকুলেট হয়ে বের হয়ে গেছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আপনি যদি ভ্যালু ক্যালকুলেট করতে চান, or you can evaluate by your common sense also, আর ম্যাথমেটিক্যালি এভাবে করলে কারেক্ট অ্যান্সারটা চলে আসবে। আর এখানে আরেকটা ক্যালকুলেশন দেওয়া আছে, যেমন নেট বেনিফিট, বেনিফিটের সাথে আপনার কস্টিংটা মাইনাস করে দিলে নেট বেনিফিট বের হবে, এবং নেট বেনিফিটকে যদি আপনি ইনভেস্টমেন্টে ডিভাইড করে দেন দেন ইউ উইল গেট দ্য পার্সেন্টেজ ভ্যালু। এটার একটা ম্যাথ দেওয়া আছে। আর কিছু ব্যাক ইভেন অ্যানালাইসিস করা হয়। Back even analysis is actually a proposed system, that system will be current one with the equal, অর্থাৎ back break even যে সরি ব্যাক বলতেছিলাম আমি, ব্রেক ইভেন যেটা সেটা হচ্ছে কি প্রিভিয়াসলি সাপোজ আমার যে হাতে কলমে করি বা যেটাতে করতো, যে অর্গানাইজেশনটার কাছ থেকে আমি নিছি সিস্টেমটার অর্ডার, তারা যেভাবে করতো সেটার সাথে আপনি একটু কম্পেয়ারিং করে দেখবেন যে আপনার এখন আপনার কি কি পজিটিভ পয়েন্ট আসতেছে বা কি কি আপনার হেল্প হচ্ছে, সেটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস বলা হয় সেটাকে। যে আমরা ডিটারমাইন করি যে আগে হাতে কলমে বা যেভাবে যে সিস্টেমে ফলো করতো সেটাতে তার কতখানি কস্টিং আসতো, আর এখন তার কতখানি কস্টিং, সময় সবকিছু বেঁচে যাচ্ছে, সেটার সাথে একটা অ্যানালাইসিস করা, দ্যাট ইজ কল্ড দ্য ব্রেক ইভেন analysis। And the cash flow analysis, is actually produce the revenue after investing the computer system, mainly the project based on the computer and what processing service। এটাকে হচ্ছে কি ক্যালকুলেশন, যেটা আমি কিছুক্ষণ আগে আমি যে ইকুয়েশন গুলো বললাম সেই ইকুয়েশন গুলার মতন করে যদি আপনি কম্পিউটারাইজড কোনো সিস্টেমে করে যদি অ্যানালাইসিস করেন সেটা হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। সো দিস ইজ বেসিক্যালি ফিজিবিলিটি স্টাডি, যেখানে আমরা ডিফারেন্ট স্টাডি করে থাকি। স্টাডি করে আমাদের কস্ট ক্যালকুলেশন বলেন, পারফরমেন্স বলেন, এই সবগুলো আমরা